হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা সোর্সেস অফ অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে জানব। এই টপিকটার ওপর খুব বেশি ডিটেল ডিসকাশনে কিন্তু আমি যাব না, আমি চেষ্টা করব মোটামুটি একটি ধারণা দেবার। ঠিক আছে, তোমরা সবাই জানো যে ইতিহাস আমাদের পাস্ট বা অতীত সম্পর্কে জানতে সাহায্য করে, তাই তো? আর ইতিহাসের উপাদান সেগুলো যখন আবিষ্কৃত হয় এবং সেই উপাদানগুলো নিয়ে যখন স্টাডি বা গবেষণা করেন আর্কিওলজিস্ট এবং হিস্টোরিয়ানরা, তার মধ্য দিয়েই কিন্তু পাস্ট বা অতীত আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। তো আমাদের যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান, সেই উপাদানকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস, এবং দ্বিতীয়ত সাহিত্যিক উপাদান বা লিটারেরি সোর্সেস। এই সাহিত্যিক উপাদানকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেশীয় সাহিত্য বা ইন্ডিজেনাস লিটারেচার, এবং দ্বিতীয়ত ফরেন অ্যাকাউন্টস বা বৈদেশিক বিবরণ। তোমরা মনে রাখবে যে প্রাচীন ভারতের ইতিহাসকে জানার জন্য এই প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে চলো প্রথম আমরা প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে জেনে নিই। প্রথমেই আমরা জানি যে প্রত্নতাত্ত্বিক উপাদান কি। তো সংক্ষেপে বলতে গেলে প্রত্নতাত্ত্বিক খনন বা আর্কিওলজিক্যাল এক্সকাভেশনের মাধ্যমে অধিকাংশ সময় মাটির তলা থেকে বা কখনো কখনো মাটির ওপরেও পাস্ট বা অতীত দিনের তৈরি বা অতীতে ব্যবহার করা, কাদের ব্যবহার করা? মানুষের ব্যবহার করা যেসব জিনিসপত্র আবিষ্কৃত হয় তাকে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্সেস বলে। একটা জিনিস মনে রাখবে যে এই যে আর্কিওলজিক্যাল সোর্সেস, এটা পাওয়ার জন্য দুটো বিষয় কিন্তু খুব জরুরি। কি এই দুটো বিষয়? এক হচ্ছে এক্সপ্লোরেশন বা অনুসন্ধান, এবং দুই এক্সকাভেশন বা খনন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্সপ্লোরেশন বা অনুসন্ধান মানে প্রথম হচ্ছে একটা খোঁজ, একটা পুরনো জিনিস বা পুরনো এভিডেন্স তাকে খুঁজে পেতে হবে, তাই তো? সব তো মাটির উপরে থাকে না, অধিকাংশই 1000 বছরে বা 2000 বছরে বা 3-4000 বছরে সেগুলো হয়তো মাটির তলায় চাপা পড়ে গেছে। তো প্রথম কাজ হচ্ছে আর্কিওলজিস্ট বা হিস্টোরিয়ানদের যে সেগুলো অনুসন্ধান করা, এবং একবার যদি তার খোঁজ পাওয়া যায় তবে খনন কার্য চালিয়ে সেটাকে বের করে আনা। তো এই অনুসন্ধানের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ইনসিডেন্ট তোমাদের সাথে আমি শেয়ার করি, খুব মন দিয়ে শোনো। সময়টা হচ্ছে 1920-র দশক। তখন ভারতবর্ষে ব্রিটিশরা শাসন করছে, এবং ভারতবর্ষের যে আর্কিওলজিক্যাল বিভাগ, সেই আর্কিওলজিক্যাল বিভাগের তখন প্রধান হচ্ছেন স্যার জন মার্শাল। তা স্যার জন মার্শাল তখন একজন বাঙালি প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে একটা গুরুদায়িত্ব দিলেন। কি সেই দায়িত্ব? উনি বললেন যে ভারতবর্ষের উত্তর পশ্চিম দিকে, মানে এই দিকে, এই সিন্ধু নদকে কেন্দ্র করে আপনি একটা অনুসন্ধান চালান। কি সেই অনুসন্ধান? তোমরা নিশ্চয়ই জানো যে মহান যোদ্ধা এবং ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডার, উনি ভারতবর্ষেই উত্তর পশ্চিম দিক দিয়ে আক্রমণ করেছিলেন এবং এই অঞ্চলে উনি বেশ কিছু রাজাকে পরাজিত করেছিলেন। তো কথিত আছে, বিশেষ করে বিভিন্ন ওল্ড লিটারেচারে এরকম বলা আছে যে আলেকজান্ডার ভারতীয় যে সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন, করার পর উনি সেই সমস্ত জায়গায় বিজয় স্তম্ভ তৈরি করে দিয়েছিলেন। তো সেই বিজয় স্তম্ভ যদি পাওয়া যায় তাহলে হয়তো ইতিহাসকে আরও নতুনভাবে জানা যেতে পারে। এই আকাঙ্ক্ষা থেকেই জন মার্শাল রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিলেন। তো রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ওনার সমস্ত টিম নিয়ে উনি অনুসন্ধান চালাতে লাগলেন, কিন্তু আলেকজান্ডারের এই রকম কোনো বিজয়স্তম্ভ কিন্তু উনি খুঁজে পেলেন না। যেটা উনি পেলেন এই রকম একটা জায়গায়, তা হচ্ছে একটি বিরাট বড় মাটির ঢিপি, মাউন্ড। এটা দেখে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বেশ কৌতূহল হলো। উনি অনুমান করতে পারলেন যে কিছু একটা নিশ্চয়ই এই মাটির ঢিপির নিচে লুকিয়ে আছে। তো তখন শুরু হলো খোঁড়াখুড়ির কাজ। খোঁড়াখুড়ি করতে গিয়ে প্রথমেই যেটা বেরিয়ে এলো তা হচ্ছে একটি বৌদ্ধ স্তূপ। এই বৌদ্ধ স্তূপ পাওয়ার পর এবং এর আশপাশের কিছু এভিডেন্স চোখে পড়ার পর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে হয়তো এর নিচেও আরও কিছু থাকতে পারে। ফলে খোঁড়াখুড়ির কাজ আরও চলতে লাগলো, আরও ডেপথে খনন কার্য চলল, এবং তারপর যেটা বেরিয়ে এলো এই রকম একটা বিশাল প্রাচীন শহরের ধ্বংসাবশেষ। তোমরা নিশ্চয়ই অনুমান করে ফেলেছ যে আমি কোন শহরের কথা বলছি। হ্যাঁ, আমরা
মহেঞ্জোদারোর কথা বলছি। খেয়াল করে দেখো, রাখালদাস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা বিশেষ জিনিসের অনুসন্ধানের জন্য, কিন্তু উনি খুঁজে পেলেন ভারতবর্ষের অন্যতম প্রাচীন সভ্যতার একটি অন্যতম বড় শহর মহেঞ্জোদারো। তাহলে একটা জিনিস পরিষ্কার, যে এই যে অনুসন্ধান, এর অধিকাংশ ঘটনাই ঘটে কিন্তু অ্যাক্সিডেন্টালি, আকস্মিকভাবে, তাই না? আচ্ছা, নেক্সট যে বিষয় সেটা হচ্ছে এক্সকাভেশন বা খনন। এই উপরের ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো যে এই খনন কাজে কত এক্সপার্টিস, কত নলেজ এবং কত সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ খুব সেন্সিটিভ এই বিষয়টা। এলোপাথারি কোদাল চালালে কিন্তু প্রাচীন ইতিহাসের যে স্মৃতি তা সম্পূর্ণরূপে মুছে যেতে পারে। তো যথেষ্ট সাবধানতা, বিভিন্ন স্টেপের ফটোগ্রাফি করে রাখা, বিভিন্ন রেকর্ড রাখা, এই কাজগুলো আর্কিওলজিস্টরা করেন বা হিস্টোরিয়ানরা করেন। ঠিক আছে, তো একটা জিনিস এখানে বলে রাখি যে এই যে খনন কার্য, এই খনন কার্য মোটামুটি চালানো হয় দুভাবে। একটা হচ্ছে ভার্টিক্যালি, মানে উল্লম্বভাবে। আর্কিওলজিস্টরা যখন অনুমান করেন যে কোনো একটা সভ্যতা হয়তো অনেকটা গভীরে তার বিভিন্ন স্তর পাওয়া যেতে পারে, তখন এইরকম ভার্টিক্যাল খনন চলে। হরপ্পার ক্ষেত্রে এরকম হয়েছিল বিভিন্ন কেন্দ্রে। আর আরেকটা হচ্ছে যখন অনেক বেশি এরিয়া জুড়ে কোনো পুরাতন সভ্যতা বা শহরের ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে, তখন যে খনন কার্যটা হয় তা হচ্ছে হরাইজেন্টাল বা অনুভূমিকভাবে। ওকে, তো যাই হোক, আমরা যেটা বুঝলাম যে আর্কিওলজিক্যাল সোর্সেসকে পাওয়ার জন্য আর্কিওলজিস্টরা এবং হিস্টোরিয়ানরা প্রথম তারা করেন কোনো কিছুকে এক্সপ্লোর এবং তারপরে এক্সকাভেট। তো ভারতবর্ষে প্রাপ্ত যে আর্কিওলজিক্যাল সোর্সেস তাকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে ইনস্ক্রিপশন বা লেখমালা, দুই হচ্ছে কয়েন্স বা মুদ্রা, এবং তিন নম্বর হচ্ছে মনুমেন্টস, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, মানে প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। তাহলে চলো প্রথম আমরা ইনস্ক্রিপশনস বা লেখমালা কি সে সম্পর্কে একটু ধারণা নিই। প্রথমেই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এটা একটা বিরাট বড় পাথরের খণ্ড এবং এখানে বেশ কিছু জিনিস খোদাই করে লেখা আছে। এটাই হচ্ছে লেখমালা বা ইনস্ক্রিপশন। তো এই যে লেখমালা বা ইনস্ক্রিপশন, এটা নিয়ে যে গবেষণা বা স্টাডি, একে বলা হয় এপিগ্রাফি। এটা একটু তোমরা মনে রাখার চেষ্টা করো। এরপর যে বিষয়টা, যে প্রাচীন ভারতে এই ইনস্ক্রিপশন খোদাই করা অবস্থায় আমরা পেয়েছি শিলের ওপর, পাথরের স্তম্ভে, শিলাখণ্ডে, তামার প্লেটে, মন্দিরের দেয়ালে, দেবমূর্তির ওপর প্রভৃতিতে। দেখো এখানে বেশ কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। সম্রাট অশোকের সময় এই রকম পাথরের মসৃণ স্তম্ভ তৈরি করা হতো এবং তার গায়ে লিপি খোদাই করা হতো, বা কখনো বিরাট বড় পাথরের খণ্ডে। এই ছবিটাতে তোমরা দেখো এটা একটা মন্দির, সেই মন্দিরের গায়েও বিভিন্ন জিনিস লেখা আছে। এটা হচ্ছে তামার প্লেট। বিশেষ করে গুপ্ত যুগে এবং তার পরবর্তী সময় এরকম প্রচুর তামার প্লেট পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রে যে কমার্শিয়াল এগ্রিমেন্ট তা এইরকম তামার প্লেটে করা হতো, বা অনেক সময় জমিদান করা হচ্ছে সেটাও এরকম তামার প্লেটে লেখা হতো। আচ্ছা, এরপর যেটা ইম্পর্টেন্ট, যে এই ইনস্ক্রিপশন থেকে আমরা ইতিহাসের জন্য কি কি জানতে পারি। প্রাচীন ভারতের ধর্মীয় জীবন ও বিশ্বাস, কোনো রাজার প্রশাসন, সন্তারিখ, রাজ্যের আয়তন। ধরো সম্রাট অশোক, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার ইনস্ক্রিপশন পাওয়া গেছে, তো বোঝাই যাচ্ছে যে তার শাসনাধীন অঞ্চলেই তিনি তার মতবাদ প্রজাদের জন্য প্রচার করবেন। নিশ্চয়ই তার সাম্রাজ্যের বাইরে গিয়ে তিনি এটা করবেন না। তো এই যে তার লেখমালা, তার প্রাপ্তিস্থান থেকেও কিন্তু বোঝা যায় যে সম্রাট অশোকের সাম্রাজ্য সীমা কতটা ছিল। একইভাবে আইন সংহিতা, একজন রাজা কি কি আইন প্রজাদের উদ্দেশ্যে জানাতে চাইছেন সেটাও বিভিন্ন জায়গায় এরকম ফলক তৈরি করে লেখা পাওয়া গেছে। যুদ্ধ, শান্তিনীতি, প্রতিবেশী দেশের সঙ্গে সন্ধি চুক্তি, বাণিজ্যিক চুক্তি, এই রকম বিভিন্ন জিনিস এই লেখমালার মাধ্যমে ফুটে উঠেছে। ওকে, যদি আমরা এগুলোকে ক্লাসিফাই করি লেখমালাগুলোকে, তাহলে দেখবে বেশ কয়েকটা ভাগে একে ভাগ করা যাচ্ছে। যেমন ধর্মলিপি, শাসনতান্ত্রিক লিপি, প্রশস্তিবাচক লিপি বা দানসূচক লিপি, স্মরণসূচক লিপি, ব্যক্তিগত লিপি ইত্যাদি। সম্রাট অশোকের সময় প্রচুর ধর্মলিপি পাওয়া গেছে। আবার ধরো সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন, উনি এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, সেখান থেকে সমুদ্রগুপ্তের উত্তর ভারত এবং দক্ষিণ ভারত বিজয় সম্পর্কে আমরা জানতে পারি। ওটা একটা প্রশস্তিবাচক লিপি। তো গুপ্ত যুগ এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন মঠ মন্দিরগুলোকে যে ভূমিদান করা হতো,
সেগুলোও কিন্তু বিভিন্ন ইনস্ক্রিপশনে উল্লেখ করা হয়েছে। তো প্রাচীন ভারতের এইরকম বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইনস্ক্রিপশন আমরা এক চোখে দেখে নিই। যেমন ধরো হরপ্পায় প্রাপ্ত একাধিক শিল, হরপ্পাতে প্রচুর শিল পাওয়া গেছে, যদিও সেই শিলে যে সমস্ত লেখমালা আছে বা ইনস্ক্রিপশন আছে সেগুলো এখনো পর্যন্ত ডিকোড করা বা পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কাজ চলছে, হয়তো অদূর ভবিষ্যতে আমরা নতুন কোনো ইতিহাসের সাক্ষী থাকতে পারি। এছাড়া প্রাকৃত ভাষায় ও ব্রাহ্মী লিপিতে অধিকাংশ ক্ষেত্রে সম্রাট অশোকের আমলে প্রচুর লেখ পাওয়া গেছে। শক রাজা রুদ্রদামনের জুনাগড় প্রস্তর লিপি, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি একটু আগেই বললাম, কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি, গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি, বোঘাজকই শিলালিপি, এটা কিন্তু পাওয়া গেছে এশিয়া মাইনর মানে বর্তমান যে তুর্কিস্তান সেখানে। এই শিলালিপি থেকে ভারতবর্ষে যে আর্যরা এসেছিল তার সম্পর্কে কিছু ইনফরমেশন পাওয়া গেছে। তো এই হচ্ছে মোটামুটি ইনস্ক্রিপশন বা লেখমালা সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। এরপর চলো আমরা দেখে নিই পরবর্তী যে উপাদান, তা হচ্ছে কয়েন্স বা মুদ্রা। এই মুদ্রা বা কয়েন সংক্রান্ত যে গবেষণা তাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। এটা তোমরা একটু মনে রেখো। প্রাচীন ভারতে সোনা, রূপা, তামা, সীসা বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু এই মুদ্রা তৈরি করা হতো। এবং তোমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোল্ড কয়েন এনশিয়েন্ট ইন্ডিয়ার, এগুলো সিলভার এবং এগুলো হচ্ছে কপার কয়েন। এবং বিভিন্ন আকৃতির মুদ্রাও কিন্তু তৈরি হতো, কখনো সার্কেল বা রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল, বিভিন্ন শেপের। ওকে, তো এই মুদ্রা থেকে আমরা কি কি জানতে পারি? ধরো প্রাচীন ভারতের কোনো রাজা বা রাজবংশের শাসনকাল, কতদিন তিনি শাসন করেন, কারণ একজন শাসক যতদিন থাকেন সেই সময় তিনি যে মুদ্রা প্রচলন করেন সাল তারিখ থাকে। তার পরবর্তী শাসক এলে তখন তিনি আবার তার নাম লেখেন, বা অনেক সময় নতুন অব্দও চালু হতে পারে। সেই থেকেও কিন্তু বোঝা যায় যে এই শাসক বা এই রাজবংশ এতদিন শাসন করেছে, তারপরে আর একটা রাজবংশ এসছে। তোমরা কুষাণদের কথা জানো বা ইন্দো গ্রিক, তাদের ইতিহাস পড়বে। এদের সম্পর্কে ইনস্ক্রিপশনে তেমন কোনো কিছু উল্লেখ পাওয়া যায়নি। সাহিত্যিক উপাদানে সামান্য কিছু হিন্টস কোথাও কোথাও ছিল, ইন্দো গ্রিকদের সম্বন্ধে তেমন কিছু ছিলই না ভারতবর্ষে। কিন্তু প্রচুর মুদ্রা পাওয়া গেছে। মুদ্রা থেকে মূলত এদের ইতিহাসকে আমরা পরিষ্কারভাবে অনেকটা জানতে পেরেছি। তো এরকম দেখা গেছে যে কখনো কখনো মুদ্রা কিন্তু বেশ ভাইটাল রোল প্লে করেছে প্রাচীন ভারতবর্ষের ইতিহাসকে জানতে। আর্থিক সমৃদ্ধি, কোনো রাজার আর্থিক সমৃদ্ধি বোঝার জন্য মুদ্রা একটা ভাইটাল রোল প্লে করে। ধরো বিশেষ কোনো একজন শাসক, তার সময় প্রচুর গোল্ড কয়েন ইস্যু হয়েছে এবং দেখা গেল যে তার পরের শাসকের সময় থেকে ধীরে ধীরে গোল্ড কয়েন ইস্যু হচ্ছে, কিন্তু তার সংখ্যা কমে এসছে এবং তাতে খাতের পরিমাণ বাড়ছে। এ থেকে কিন্তু বোঝা যাবে যে অর্থনৈতিক অবস্থা তখন ক্রমশ সেই শাসকের সময় থেকে খারাপ হতে শুরু করেছে। সাম্রাজ্যের বিস্তার, আমরা একটু আগেই বললাম যে ইনস্ক্রিপশন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তা থেকে যেমন সাম্রাজ্য বিস্তারের ধারণা করা যায়, তেমন এই ছবিটা খেয়াল করো। ধরো একই মুদ্রা ভারতবর্ষের এই বিরাট একটা অংশে পাওয়া যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে এটা সমুদ্রগুপ্তের সময়কালের মুদ্রা, ঠিক আছে? তাহলে এই উত্তর ভারতের এই বিরাট একটা অংশে সমুদ্রগুপ্ত যে প্রত্যক্ষভাবে শাসন করতেন সেটা কিন্তু এই মুদ্রার প্রাপ্তিস্থান থেকে বোঝা যাবে, কারণ ওনার সরাসরি শাসনভুক্ত এলাকাতেই প্রজারা এই ধরনের মুদ্রা ব্যবহার করবে, এটাই স্বাভাবিক। ওকে, এছাড়া কোনো একজন শাসকের ধর্মীয় ভাবনা, মুদ্রাতে বিভিন্ন যে ছবি সেখানে একজন শাসকের ধর্মীয় ভাবনা, তার ব্যক্তিগত শখ। যেমন এই মুদ্রাটা তোমরা খেয়াল করো, সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছেন। তোমরা নিশ্চয়ই জানো যে সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি সেখানে কিন্তু সমুদ্রগুপ্তের অশ্বমেধ যজ্ঞের কথা কোথাও উল্লেখ করা নেই, অথচ তার কিছু মুদ্রাতে তার নিদর্শন পাওয়া গেছে। তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন সোর্সেস একে অপরকে সাহায্য করে সঠিক ইতিহাসের কাছে আমাদের পৌঁছে যেতে। এছাড়া প্রতিবেশী দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগে তো খুব স্বাভাবিক। ধরো গুপ্ত যুগ বা কুষাণ যুগে, বিশেষ করে কুষাণ যুগে রোমান মুদ্রা ভারতবর্ষে প্রচুর পাওয়া গিয়েছিল, কারণ সিল্ক রুট তখন ভীষণভাবে ব্যবহার হতো। তো এই যে রোমান মুদ্রা ওই সময় প্রচুর পরিমাণে পাওয়া গেছে, তা থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে রোমানদের এই সময় বাণিজ্যিক সম্পর্ক ছিল, তাই তো? তো এরপর যে প্রত্নতাত্ত্বিক উপাদান তা হচ্ছে মনুমেন্টস, আর্কিটেকচার অ্যান্ড স্কাল্পচার, প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। তো এই প্রাচীন স্মৃতিসৌধ, স্থাপত্য ভাস্কর্য এগুলোও কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন নগর, মঠ, মন্দির, দুর্গ, অট্টালিকার ধ্বংসাবশেষ, স্তম্ভ, প্রাচীন শিল্পকলা ইত্যাদি প্রাচীন ইতিহাস জানতে বিশেষ সাহায্য করে। যেমন ধরো এই ছবিটার সাথে তোমরা সবাই পরিচিত,
বা এই 4টে ছবির সাথেই তোমরা হয়তো পরিচিত। এটা হচ্ছে বিখ্যাত সাঁচি স্তূপ। তো এই সাঁচির স্তূপ সম্রাট অশোক নির্মাণ করিয়েছিলেন। এই স্তূপ নির্মাণ থেকে বোঝা যায় যে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন। শুধু সাঁচি স্তূপ না, সম্রাট অশোক কিন্তু প্রচুর এরকম স্তূপ নির্মাণ করেছিলেন। ঠিক আছে, আবার এই নিচেই খেয়াল করো, এই যে অশোক স্তম্ভ, যেটা আমাদের একটা রাষ্ট্রীয় প্রতীক, তো এই স্তম্ভের যে কাজ, এই কাজ থেকে অনেক ঐতিহাসিকরা বলেন যে এর বিভিন্ন জায়গায় পারসিক প্রভাব পড়েছিল। তো সেই সময়কার রাজার যে শিল্পবোধ বা অন্যান্য দেশের সাথে সেই শাসকের কোনো যোগাযোগ ছিল কিনা তা একটা আর্ট বা আর্কিটেকচার থেকেও কিন্তু বোঝা যেতে পারে। ওকে, তাহলে মূলত এই ধরনের যে মনুমেন্টস বা আর্কিটেকচার, সেগুলো থেকে আমরা কি জানতে পারি? শিল্পকলা সম্পর্কে, কোনো একজন শাসকের শিল্পবোধ সম্পর্কে, সেই সময়কার ধর্মীয় অবস্থা বা অর্থনৈতিক চিত্র পাওয়া যায়। একজন শাসক যখন এগুলো বানাচ্ছেন তো বোঝা যাবে যে তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, তিনি সচ্ছল ছিলেন, কিন্তু তার পরবর্তী কোনো শাসক হয়তো সেই রকম কোনো স্থাপত্য তৈরি করে যাননি। তার মাধ্যমে ঐতিহাসিকরা অনেক সময় অনুমান করতে পারেন যে সেই বিশেষ শাসকের হয়তো ইকোনমিক ক্রাইসিস চলছিল। আচ্ছা, এরপর যেটা আমরা জানবো, সাহিত্যিক উপাদান। এবং আমরা কি দেখলাম যে এই সাহিত্যিক উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, দেশীয় সাহিত্য ও বৈদেশিক বিবরণ। তাহলে চলো প্রথম আমরা এই দেশীয় সাহিত্য সম্পর্কে জেনে নিই। তো সাহিত্যিক উপাদান নিয়ে কিছু বলার আগে খেয়াল করো, আমি শুরুতেই বলেছিলাম যে প্রাচীন ভারতের ইতিহাসের যে উপাদান, তার মধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব বেশি এবং সাহিত্যিক উপাদানের গুরুত্ব তার চেয়ে কম। কেন কম তা বলার জন্য প্রথমেই আমি দুটো সীমাবদ্ধতার কথা উল্লেখ করব। প্রথম হচ্ছে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের পূর্ববর্তী যুগের কোনো লিখিত বিবরণ পাওয়া যায়নি। ভারতবর্ষের ইতিহাস যদি হরপ্পা সভ্যতার সময়কালও ধরি, তাহলে এখন থেকে প্রায় 5000 বা 6000 বছর পুরনো। অথচ প্রথম কথা, হরপ্পা সভ্যতার যুগের যে ইনস্ক্রিপশন, তার পাঠোদ্ধার সম্ভব হয়নি। এবং হরপ্পা সভ্যতার পতনের পর যে দীর্ঘ সময় ভারতবর্ষের ইতিহাসে অতিক্রান্ত হয়েছে, সেই ঘটনা জানার জন্য সে অর্থে কিন্তু কোনো লিটারেরি সোর্সেস পাওয়া যায়নি। লিটারেরি সোর্সেস কখন থেকে পাওয়া গেছে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। এবং দ্বিতীয় যে বিষয়টা, এটা অভিযোগ আছে ভারতীয়দের প্রতি, তা হচ্ছে প্রাচীন ভারতে প্রকৃত ইতিহাসধর্মী গ্রন্থের অভাব। ভারতবর্ষে সাহিত্য রচনা কিন্তু প্রচুর হয়েছে, বিভিন্ন ধরনের সাহিত্য, তার মধ্যে ধর্মীয় সাহিত্য আছে এবং ধর্মনিরপেক্ষ সাহিত্যও আছে। কিন্তু সেই অর্থে ভারতীয়রা যাকে বলে যে মডার্ন আউটলুক থেকে একটা ঐতিহাসিক গ্রন্থ, একটা নিরপেক্ষ ঐতিহাসিক গ্রন্থ, তা কিন্তু রচিত হয়নি, হয়েছে অনেক পরে, সে প্রসঙ্গ আসছি। তো এইটা একটা বিরাট বড় ড্রব্যাক ভারতীয়দের জন্য। এবং অনেকেই বলে থাকেন যে যেমন হেরোডোটাস, থুকিডিডিস বা ট্যাসিটাস, ওনারা তাদের দেশের ইতিহাসকে যেমন রচনা করার চেষ্টা করেছিলেন, ভারতীয়দের দুর্ভাগ্য যে প্রাচীন ভারত নিয়ে এইরকম কেউ কোনো ইতিহাস রচনা করে যাননি। অনেকে বলেন যে ভারতীয়দের কোনো ইতিহাস বোধ ছিল না, অনেক ঐতিহাসিক বলেন যে ভারতীয়রা ইতিহাস লিখতে জানতো না। এই রকম বিভিন্ন ব্লেম প্রাচীন ভারতের মানুষের সম্পর্কে অনেক হিস্টোরিয়ানরা কিন্তু করেছেন। যদিও ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে প্রাচীন ভারতীয়দের মধ্যে ইতিহাস চেতনা বা ইতিহাস বোধের অভাব ছিল না, আসলে অভাব ছিল বিভিন্ন তথ্যের সাহায্যে প্রকৃত সাহিত্য গুণসম্পন্ন ইতিহাস রচনার উৎসাহ ও ইচ্ছার। তো এই নিয়ে তো বিতর্ক চলতেই থাকবে। তা সত্ত্বেও আমি আরও দু একটা লিমিটেশনসের কথা এখনই বলে রাখি, তা থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ঐতিহাসিকরা সাহিত্যিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কেন দ্বিতীয় স্থানে রাখলেন। প্রথম কথা হচ্ছে, সাহিত্যিক উপাদান যেগুলো হাতে এসছে সেগুলো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পরবর্তী যুগে রচনা। প্রথম যেটা লেখা হয়েছিল সেটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেটা দেখে কেউ নকল করেছেন। এবার যিনি সেটা কপি করছেন, অনেক সময় তিনি তার মনের মতন বিভিন্ন কথা লিখে দিয়েছেন। অধিকাংশ যে সাহিত্য পাওয়া গেছে সেটা ধর্মীয় সাহিত্য, ফলে তার মধ্যে অনেক কাল্পনিক ঘটনা মিশে আছে। এবার সেই কল্পনা থেকে প্রকৃত ইতিহাস খুঁজে বের করা বেশ কঠিন। তো ইত্যাদি ইত্যাদি এরকম অনেক লিমিটেশনস আছে। এই কারণেই সাহিত্যিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিকরা কিন্তু দ্বিতীয় স্থানেই রাখছেন। তাহলে চলো আমরা খুব দ্রুত, খুব ব্রিফলি প্রাচীন ভারতের ইতিহাস রচনায় কোন কোন সাহিত্যিক উপাদানকে ব্যবহার করেছেন ঐতিহাসিকরা দেখে নিই। প্রথম হচ্ছে বেদ ও বৈদিক সাহিত্য। তোমরা নিশ্চয়ই জানো যে বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু এবং অথর্ববেদ।
এবং সংস্কৃত ভাষায় এই বেদ রচিত হয়েছিল। এটি হচ্ছে হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ এবং ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম ধর্মগ্রন্থ এবং প্রাচীনতম সংস্কৃত ভাষায় প্রাপ্ত কোনো গ্রন্থ। তো এই বেদ এবং বৈদিক সাহিত্য থেকে যে ইতিহাস উঠে আসে তা হচ্ছে ভারতবর্ষে আর্যদের সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন এবং তাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক জীবন ইত্যাদি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার, যে এই যে বিশাল আর্য সভ্যতা বা আর্যদের ইতিহাস, তার একটা বিরাট সময়ের ইতিহাস জানার জন্য এই বেদ এবং বৈদিক সাহিত্যের ওপরেই কিন্তু ঐতিহাসিকদের নির্ভর করতে হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আর্য সভ্যতার শুরুর দিকের সেই ধরনের কোনো আর্কিওলজিক্যাল সোর্সেস পাওয়া যায়নি। নেক্সট হচ্ছে এপিক্স বা মহাকাব্য। তো তোমরা নিশ্চয়ই জানো যে ভারতবর্ষের উল্লেখযোগ্য মহাকাব্য হচ্ছে রামায়ণ এবং মহাভারত, এবং এটিও সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল প্রথম। এই রামায়ণ এবং মহাভারত থেকে আমরা যেটা জানতে পারি যে আর্য এবং অনার্যদের সংঘর্ষ, যেমন রাম এবং রাবণের লড়াই, এটাই কিন্তু আর্য অনার্য সংঘর্ষ। দাক্ষিণাত্যে আর্য সংস্কৃতির বিস্তার, সমাজে বর্ণ ব্যবস্থা। তোমরা যদি মহাভারত খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে বর্ণ ব্যবস্থা কি কঠোর ছিল, এবং কর্ণের জীবনকে তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে বুঝবে যে বর্ণ ব্যবস্থার অভিঘাত কর্ণের জীবনকে কি দুঃসহ করে তুলেছিল। তো এই সমস্ত সমকালীন যুগের সমাজ, রাজনীতি, অর্থনীতি, সেই সময়কার নারীদের অবস্থা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা ধারণা করতে পারি। নেক্সট হচ্ছে পুরাণ। তো ভারতবর্ষে পুরাণের সংখ্যা কিন্তু অনেক, যদিও প্রধান পুরাণের সংখ্যা হচ্ছে 18টি, এবং এর মধ্যে কয়েকটা নাম তোমরা একটু দেখো, যেমন অগ্নিপুরাণ, ব্রহ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ, পদ্ম পুরাণ, ভাগবত, বরাহ পুরাণ প্রভৃতি। তো এই পুরাণ থেকে আমরা মূলত বিভিন্ন রাজবংশের উৎপত্তি, রাজাদের বংশলতিকা, রাজাদের কার্যকলাপ, প্রাচীন ভারতের ভৌগোলিক অবস্থা, বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, প্রাচীন শহর প্রভৃতি সম্পর্কে জানতে পারি। আবারও বলছি যে এই পুরাণে উল্লেখ করা সমস্ত জিনিসকে কিন্তু ঐতিহাসিকরা হুবহু কপি করে দেননি, কারণ এগুলো সমস্ত ধর্মীয় সাহিত্য, এর মধ্যে প্রচুর কল্পনা মিশে আছে। তো বিভিন্ন এভিডেন্স থেকে কম্পারেটিভ স্টাডি করে তবে ইতিহাসকে বের করার চেষ্টা করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে স্মৃতিশাস্ত্র ও ধর্মশাস্ত্র। প্রাচীন ভারতের উল্লেখযোগ্য যে স্মৃতিশাস্ত্র তার মধ্যে হচ্ছে মনুস্মৃতি, নারদ স্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, বৃহস্পতি স্মৃতি প্রভৃতি। এগুলো থেকে প্রাচীন ভারতের সামাজিক রীতিনীতি, বিভিন্ন সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় কর্তব্য, বিভিন্ন বর্ণের মানুষের নিজ নিজ কর্তব্য, দেওয়ানি ও ফৌজদারি আইনসমূহ ইত্যাদি সম্পর্কে জানা যায়। বৌদ্ধ ও জৈন গ্রন্থ প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদান হিসেবে এর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো উল্লেখযোগ্য বৌদ্ধ ও জৈন গ্রন্থগুলো আগে দেখে নাও। বৌদ্ধ গ্রন্থের মধ্যে ত্রিপিটক, দিব্যবংশ, মহাবংশ, জাতক, এগুলো সব পালি ভাষায় রচিত হয়েছিল। এছাড়া জৈন গ্রন্থের মধ্যে ভগবতী সূত্র, যেটা প্রাকৃত ভাষায়, ভদ্রবাহু রচিত জৈন কল্পসূত্র, মেরুতুঙ্গ রচিত প্রবন্ধ চিন্তামণি উল্লেখযোগ্য। এবং এগুলো থেকেও সমকালীন যুগের সমাজ, অর্থনীতি, ধর্ম, বর্ণ ব্যবস্থা, নগর জীবন, কৃষি ও বাণিজ্য সম্পর্কে জানা যায়। এছাড়াও আমরা গৌতম বুদ্ধের জীবন, মহাবীরের জীবন সম্পর্কেও কিন্তু জানতে পারি। ষোড়শ মহাজনপদ, তার যে উল্লেখ তা কিন্তু এই জৈন গ্রন্থ ভগবতী সূত্রে আছে। ষোড়শ মহাজনপদ যখন পড়ব দেখবে এর উল্লেখ আসবে। নেক্সট দেখো ধর্মনিরপেক্ষ গ্রন্থ, সেকুলার টেক্সটস। এতক্ষণ মোটামুটি আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে সবই ধর্মীয় গ্রন্থ। ওকে, তো আমি কিছু উল্লেখযোগ্য ধর্মনিরপেক্ষ গ্রন্থ যেগুলো প্রাচীন ভারতে রচিত হয়েছিল এবং যেগুলো প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার একটা লিস্ট তৈরি করেছি। এই লিস্ট হয়তো অনেক বাড়ানো যেত, আমি কয়েকটা গুরুত্বপূর্ণ এরকম গ্রন্থের উল্লেখ করেছি। তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট রাখতে পারো। যেমন পাণিনি রচিত অষ্টাধ্যায়ী, পতঞ্জলি রচিত মহাভাষ্য, কৌটিল্যের অর্থশাস্ত্র, কামন্দকের নীতিসার, বাৎসায়নের কামসূত্র, কালিদাসের রঘুবংশম, মালবিকাগ্নিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলম, বিশাখ দত্ত রচিত দেবী চন্দ্রগুপ্তম মুদ্রারাক্ষস, বাণভট্ট রচিত হর্ষচরিত, সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত এবং কলহন রচিত রাজতরঙ্গিনী। খেয়াল করে দেখো, আমি কলহন রচিত রাজতরঙ্গিনী একে রেড মার্কে হাইলাইট করার চেষ্টা করেছি। তার কারণ হচ্ছে প্রাচীন ভারতে যত ধর্মীয় বা ধর্মনিরপেক্ষ গ্রন্থ রচিত হয়েছে তার কোনোটাকেই কিন্তু ঐতিহাসিকরা
ইতিহাসের মর্যাদা দিতে পারেননি বা ঐতিহাসিক গ্রন্থের মর্যাদা দিতে পারেননি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এই রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনীতে কাশ্মীরের ইতিহাস ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন একজন কাশ্মীরি ব্রাহ্মণ কলহন। এবং একজন ঐতিহাসিকের যে দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যে স্টাডি করা উচিত, যে কম্পারেটিভ স্টাডির মাধ্যমে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রেখে প্রকৃত ইতিহাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করা উচিত, সেটা কিন্তু কলহন করেছেন। কোনো রকম পক্ষপাতিত্ব বা তোষণ ইত্যাদি তিনি করার চেষ্টা করেননি। তো এই রাজতরঙ্গিনী রচিত হচ্ছে 1149-50 নাগাদ, মানে দ্বাদশ শতকের মাঝামাঝি। ওকে, তাহলে দেশীয় সাহিত্য সম্পর্কে এই ছিল মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা। এবার চলো আমাদের যে লাস্ট পার্ট, ফরেন অ্যাকাউন্টস বা বৈদেশিক বিবরণ, এইটা সম্পর্কে আমরা জেনে নিই। তো এই বৈদেশিক বিবরণকে আবার 3টে ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে গ্রিক বিবরণ, চৈনিক বিবরণ এবং আরবীয় বিবরণ। এখানেও বেশ কিছু লিমিটেশনস আছে। তার মধ্যে প্রথম যে সীমাবদ্ধতার কথা আমি বলতে চাই তা হচ্ছে ভাষাগত সমস্যা। সে গ্রিকদের ক্ষেত্রেই বলো বা চৈনিক বা আরবীয়দের ক্ষেত্রেই বলো, তারা ভারতবর্ষের ভাষা সংস্কৃতিকে কিন্তু ওই অল্প সময়ে, যারা যে কারণেই বা যে সময়ের জন্যই আসুন না কেন, সঠিকভাবে বুঝতে পারেননি। এবং এই বুঝতে না পারার জন্যই ইতিহাসও কিন্তু সঠিকভাবে ফুটে ওঠেনি। তো আমরা যখন প্রাচীন ভারতের ইতিহাসের বিভিন্ন অধ্যায় ধীরে ধীরে জানতে থাকবো, তখন এই সমস্ত লিটারেরি এবং আর্কিওলজিক্যাল সোর্সেসের মেনশন কম বেশি আসবে এবং তখন আমরা আরও ডিটেলে ব্যাপারগুলো বুঝতে পারবো। তো অ্যাট এ গ্লান্স আমরা কিছু ইম্পর্টেন্ট গ্রিক, চৈনিক এবং আরবীয় বিবরণ, যেগুলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহায্য করেছে, তা সম্পর্কে দেখে নিই। তো গ্রিক বিবরণের মধ্যে হেরোডোটাসের হিস্টোরিস, তোমরা মনে রাখবে হেরোডোটাস কিন্তু ভারতবর্ষে কখনো আসেননি। পারসিকদের মুখে উনি ভারত সম্পর্কে যেটুকু যা শুনেছেন সবটাই হচ্ছে অন্যের মুখে শুনে উনি ভারত সম্পর্কে লিখেছেন। মেগাস্থিনিসের ইন্ডিকা মেগাস্থিনিস যদিও এসেছিলেন। এছাড়া পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, টলেমির জিওগ্রাফি, প্লিনির ন্যাচারাল হিস্ট্রি উল্লেখযোগ্য। চৈনিক বিবরণের মধ্যে আমি দুটোর উল্লেখ করব। একটা হচ্ছে ফা হিয়েনের ফো কুও কি আর হিউয়েংশানের সি ইউ কি। এগুলো আমরা ছোটবেলা থেকেই পড়ি, আমাদের পরিচিত। আর আরবীয় বিবরণের মধ্যে আমরা অল বেরুনির তহকিক ই হিন্দ এই গ্রন্থের উল্লেখ করতে পারি। এই সমস্ত গ্রন্থ তো ছিল, এর সাথে আরও অনেক গ্রন্থ ছিল। এগুলিও প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে যথেষ্ট সাহায্য করেছিল। তাহলে এই ছিল মোটামুটি আমার প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই আলোচনাটা তোমাদের কিছুটা হলেও কাজে এসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।